আমি যখনই যে কাজটা করতে গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে এটা আমি খুব মনোযোগ দিয়ে করব। আমি কোনো সিনিয়র আর্টিস্টের সামনে আমি সম্মান রেখেই বলছি। আমি ধরেন অনেক বড় অভিনেতা হলে কি হয় যে কাঁপাকাঁপি শুরু হয়ে গলা দিয়ে তো আওয়াজ বের আওয়াজ হয় বের না। হয়। কিন্তু আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয়েছে তার সাথে আমি প্লে করব। আচ্ছা, সে প্লে করবে, আমি তাকে, সে অ্যাকশন দিবে, আমি তার রিয়াকশনটা দিব, অ্যান্ড ইটস মাই জব। আমি সেটা করেছি, সেই ভয়টা আমি কখনো পাইনি। কিন্তু ক্যামেরা ভীতি আমার ছিল যে এইটা আবার কি, অ্যাকশন বললেই আমার রিয়াকশন শুরু হয়ে যেত। আমন্ত্রণ প্যারাশুট অ্যাডভান্স সিক্রেট সার্ভাইল বিনোদন সারাদিনের আজকের পর্বে। সঙ্গে রয়েছি আমি অর্চি। আর আজ আমার হট সিটে অতিথি হয়ে এসেছেন একজন গুণী অভিনেতা সরকার রৌনক রিপন, যিনি একজন গুণী চিত্রনাট্যকার ও নির্মাতাও বটে, যার দুর্দান্ত অভিনয় আমরা বিভিন্ন নাটক, সিরিজ, সিনেমাতে দেখেছি। মহানগর 2-এর কথা কি করে ভুলি। সম্প্রতি তিনি আরও একবার আমাদের মুগ্ধ করেছেন চরকি এক্সক্লুসিভ জিনের বাচ্চায় অভিনয় করে। এই সিনেমার প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো তার সঙ্গে। চলুন ভার্সেটাইল এই অভিনেতার জীবন গল্পে ডুব দেই। কেমন আছেন? খুব ভালো আছি, কিন্তু এই গলাটা গতকাল থেকে একটু সমস্যা হয়ে গেছে, একটু বুঝতে পারছি। না হলে আজকে কিন্তু আমার বেশ কিছু রিকোয়েস্ট ছিল, মনে হয় বুঝতে পারছেন আপনিও কি রিকোয়েস্ট। তবে গ্রাম থেকে সরাসরি মাছরাঙা টেলিভিশনের স্টুডিওতে আপনি চলে এসেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতেই চাই প্রথমে। তবে আমি জেনেছি যে আপনি আপনার রাজকন্যা অদিতিকে নিয়ে প্রতি বছরই আসলে একবার বা দুবার আসলে গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন এবং প্রকৃতির মাঝে একটু যাবার চেষ্টা করেন। এর পেছনে বিশেষ কোনো কারণ কি রয়েছে? সেটা হচ্ছে আমার ছোটবেলা, যদিও আমি বড় হয়েছি নারায়ণগঞ্জে, জন্ম নারায়ণগঞ্জে, কিন্তু আমার গ্রামের প্রতি বিশেষ একটা টান ছিল। এবং আমি চাই যে আমার মেয়েটাও আমার মতো এই কাদামাটির মানুষ হোক, গ্রামের মানুষদের সাথে মিশুক। আমার কথা হচ্ছে সবার সাথেও মিশে অন্ততপক্ষে জীবনটাকে একরকম ভাবে উপভোগ করুক, যেখানেই থাকুক। হ্যাঁ, নিশ্চয়ই খুব সুন্দর আসলে ভাবনাটা, এভাবে বেড়ে ওঠা উচিত, যেটা আমরা একসময় ছোটবেলায় পেয়েছিলাম, এখন অনেকটাই মিসিং। তবে তাও কিছু প্যারেন্টস আসলে কনসিয়াস হয়ে এই বিষয়টা করেন, সেটা ভীষণ ভালো লাগার। এবার জিনের বাচ্চার প্রসঙ্গে তো আসতেই যে অনেক অনেক গল্প জমে আছে। অনেকে লিখছেন যে এই সিনেমায় তুরুপের তাস হচ্ছেন সরকার রৌনক রিপন। আবার কেউ কেউ বলছেন যে এই সিনেমাতে আসলে আপনি যেমনভাবে অভিনয় করেছেন, দুর্দান্ত সেই অভিনয়ের মধ্য দিয়ে আসলে গল্পের জটিলতা এবং নিষ্ঠুরতা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে? ব্যাপারটা হচ্ছে, আমি ব্যক্তিগত জীবনে তো আসলে জিনের বাচ্চা যেটা প্লে করেছি সেটা না। হ্যাঁ, অফকোর্স। কিন্তু যখন আমাকে চরিত্র হয়ে উঠতে হয় তখন তো আসলে মানে ওই চরিত্রের উপর চড়ে বসে সেই কাজটা করতে হয়, যে কারণে মানুষ আমাকে নিয়ে হয়তো বা দর্শক আমাকে নিয়ে এই কথাগুলো বলছে আসলে। এবং সেই কমপ্লিমেন্টগুলো আমাকে কিন্তু নতুন কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে। এবং একটা চরিত্র যখন আমরা করি, আমি এর আগেও অনেকবার বলেছি যে অভিনেতা হচ্ছে জল, আপনি তাকে যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে ফেলবে। সো এটা তো আমার ডিউটি আসলে। এবং অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের প্রথম নির্মাণ জিনের বাচ্চা, তিনি যখন আসলে এই কাজটির জন্য আপনার কাছে প্রস্তাব করেছিলেন, প্রস্তাব পাবার পর আসলে আপনি কি ভেবে সম্মতি দিয়েছিলেন বা রাজি হয়েছিলেন? আমার কাছে মনে হয়েছিল, আমার প্রথমত হচ্ছে আমার চরিত্রটি খুবই পছন্দ হয়েছে, আর নেগেটিভ ক্যারেক্টারের প্রতি আমার এক ধরনের সেটা তো আমরা জানি। আর গল্পটা অসাধারণ, মানে যদিও খুব কমন স্টোরি, আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে অনেক আছে এরকম কুসংস্কার, মিথ নিয়ে। ইমরান যেভাবে গল্পটা বলতে চেয়েছে, ওর গল্প বলার ধরন বা সবকিছু মিলিয়ে আমি আসলে রাজি হয়ে গেছি যে কাজটা করি। এবং শুটিং সেটে আসলে অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে নির্মাতা হিসেবে কেমন দেখেছেন? খুবই ভালো, খুবই ভালো। এবং আরেকটা জিনিস বলবো যে ওর কাজের প্রতি ডেডিকেশনটা আমি দেখেছি, যে ভোরবেলা উঠে ওর যখন যে সিনটা করার কথা ঠিক ওই টাইমে ও সেটে উপস্থিত হয়ে গেছে অন টাইম। এবং গল্পটাও খুব সুন্দরভাবে বুনেছে। এবং ডেডিকেশন লেভেল এত হাই, এটা আমি বলে বোঝাতে পারবো না আসলে। নিশ্চয়ই। এবং আপনি নিজেও তো একজন নির্মাতা, নানান কাজের মধ্য দিয়ে সবসময় আপনার নির্মাণে আপনার কাজ আপনি ফুটিয়ে তোলেন। সেদিক থেকে একটু জানতে চাইছি যে আসলে একজন মোস্তাফিজুর নূর ইমরানের ভেতরে আসলে প্রতিষ্ঠিত নির্মাতা হবার কতটুকু সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? এটা তো আসলে ওর ব্যক্তিগত একটা ভাবনা যে ও অভিনয় করে এবং নির্মাণ করে, এবং আমিও সেম। আমার কাছে ওর কাজ দেখে আমার যতটুকু মনে হয়েছে, গল্প বলতে পারাটা অনেক বেশি বাহাদুরির, যেটা ইমরানের মধ্যে আমি দেখেছি। সো আমার মনে হয় যে ও যদি রেগুলার কাজ করে খুব ভালো
মানে নির্মাণের ক্ষেত্রেও খুব ভালো করবে আমার ধারণা। হ্যাঁ, নিশ্চয়ই আমাদেরও সেটা আসলে মনে হয়েছে। আর মৌসুমী হামিদকে নিয়ে তো শুনতেই চাই, আপনি ফেসবুকে লিখেছেন যে মৌসুমী জাস্ট আগুন ধরিয়ে দিয়েছে। একটু আপনার অভিজ্ঞতা শুনতে চাই, তার সঙ্গে কাজ করে কেমন লেগেছে, সবকিছু মিলে বিস্তারিত শুনবো। মৌসুমীর সাথে এর আগে আমাদের একই সাথে আমরা স্ক্রিন শেয়ার করেছি। ওর সম্পর্কে আমি আগে থেকে তো জানি, এইটা আমার নতুন এক্সপিরিয়েন্স না। ও আমার ডিরেকশনেও কাজ করেছে। আমি অভিনেতা নামে একটা নাটকে আফরান নিশো এবং মৌসুমী হামিদ ছিল। ব্যক্তিগতভাবে আমি ভীষণ রকম পছন্দ করি। আমাদের অনেক সময় তো বিভিন্ন সময় আমাদেরকে বেঁধে দেওয়া হয় আসলে, যে কখনো কখনো যে এই চরিত্রের জন্য ওনাকে নিতে হবে, অনেক সময় প্রডিউসার বা হাউস থেকে। তারপর ওর সাথে আমার সৌভাগ্য হয়েছে কাজ করার। মৌসুমী একজন দুর্দান্ত অভিনেত্রী আমি মনে করি, কিন্তু খুবই আন্ডাররেটেড আমার কাছে। খুবই আন্ডাররেটেড, হ্যাঁ। সো ওকে নিয়ে আরো বেশি এক্সপেরিমেন্ট করা উচিত আমাদের। ওকে নিয়ে আসলে আর এত ওকে বেস করে কাজ করা উচিত আমার কাছে মনে হয়েছে। আমার মনে হয় যে বাংলাদেশে আরো একজন ভালো অভিনেত্রী তাহলে সবাই দেখতে পাবে সবার মাঝখানে। সত্যি, এবং আরো নানান রকমের চ্যালেঞ্জিং কিছু চরিত্র আসলে দেখার অপেক্ষায় আমরাও আছি এখন। জিনের বাচ্চা দেখার পরে আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। নির্মাতা মুস্তাফিজুর নূর ইমরান আসলে এই কাজটিকে বা জিনের বাচ্চাকে বলেছেন সোশ্যাল হরর ফিল্ম। এবং এদিক থেকে যদি একটু বলি যে এরকম মিথ নিয়ে বা নানান রকমের কুসংস্কার যে প্রচলিত যা যা আছে সেগুলো নিয়ে এরকম ওয়েব ফিল্ম নির্মাণ না করে একেবারে পুরোদস্তুর বড় পর্দার সিনেমা বা বড় পরিসরে একটা সিনেমা তো নির্মাণ করা যেত, এটা অনেকেই বলছেন। এই বিষয়ে আসলে আপনার কি মতামত বা আপনি কি বলতে চান? দেখেন, সিনেমা তো আসলে 1 মিনিটেরও হয়, সিনেমা 5 মিনিটেরও হয়, সিনেমার লেন্থ 2 ঘন্টার উপরেও হয়। সো আমার কাছে মনে হয় যে এই যে জিনের বাচ্চার মানে একটা অল্প সময়ের মধ্যে জিনের বাচ্চার যে বিস্তৃতি লাভ করেছে, আরো কুসংস্কার বা বিভিন্ন রকম কিছু নেগেটিভ ভাইব যেগুলো আমাদের গ্রাম বাংলায় হয়ে থাকে, শুধু গ্রাম বাংলায় কেন বলবো, শহরেও অনেক আছে অনেকের মধ্যে। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা যদি আরো বিস্তার লাভ করে তাহলে আরো মানে ওয়াইডলি সবাই দেখতে পারবে ব্যাপারটা এবং এক্সপ্লোর হবে ওইভাবে আমার মনে হয় যে। এবং এরকম নতুন নতুন আমি নূরের একটা ইসেই দেখলাম, পত্রিকায় একটা লেখাই দেখলাম যে একটু আলাদা ধরনের গল্প বলতে চায়, আলাদা রকম ভাবে গল্পটা বলতে চায়। সো এরকম গল্প হতেই পারে, বড় বড় পরিসরে হতে পারে, এবং আমি আশা করব ইমরান এরপরে এরকম বড় পরিসরে করবে কাজ। যারা এখন আসলে জিনের বাচ্চা দেখেনি, কেন তাদের সময় বের করে এই কাজটি বিশেষ করে দেখা উচিত, কি বলবেন? জিনের বাচ্চা, এটা তো আমরা জিনের বাচ্চা এই মানে শব্দটা শুনলেই মনে করব যে শুধু হরর একটা মুভি। আমি এইটাকে আসলে বলবো যে আমাদের যে বাস্তবতা, আমাদের যে রূঢ় বাস্তবতা এবং আমাদের যে কুসংস্কারগুলো আছে, একজন মেয়ের বাচ্চা হচ্ছে না এবং তার ভিতরকার যে আর্তনাদ, আমরা তাদেরকে বিভিন্ন ট্যাবু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো মানুষ অন্তত পক্ষে এই জায়গা থেকে এই মেসেজটা পাবে যে আমরা আসলে কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে না দিই। এবং মাতৃত্বের যে স্বাদ আপনি দেখতে পাচ্ছেন যে ওকে আমরা জানি না ও কোত্থেকে এসছে, কিন্তু সেখানে কিন্তু তাদের ইন্টারাকশনে আমাদেরকে মনে হচ্ছে যে মা এবং সন্তানের যে একটা কম্বিনেশন। সো আই থিঙ্ক আমার মনে হয় যে মানুষের মানে মাথা থেকে অন্তত কুসংস্কারের এই ব্যাপারগুলো আস্তে আস্তে যাবে, এই মেসেজগুলো আসলে দরকার আমার কাছে মনে হচ্ছে। এই কারণে মনে হয় যে জিনের বাচ্চা সবার দেখা উচিত। সত্যি খুব সুন্দর করে আপনি বলেছেন। এবার একটু আপনার অন্যান্য কাজের প্রসঙ্গে আসতে চাই। গেল ঈদে আপনাকে আমরা পেয়েছিলাম এশা মার্ডার কর্মফলে, তাহলে এবার কি বনলতা এক্সপ্রেসে আপনাকে পেতে যাচ্ছি আমরা? আমি নেই, কিন্তু কোনো না কোনো ভাবে তো আমি আছি, কারণ আমার অনেক বন্ধুরা এখানে অভিনয় করছে আমাদেরই মুভি। এইবার একটা ঈদে একটা ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায়, যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে শেকর নামে একটা মুভি, প্রসূন রহমানের। FS নাইম ছিল, আয়শা খান ছিল, নাইরুস সিফাত, নাফিস। ওখানে আমি অ্যান্টাগনিস্ট একটা ক্যারেক্টার, এইটা অপেক্ষায় আছি। আচ্ছা, বাহ, চমৎকার। এবং এ বিষয়ে একটু বলতে চাই, যেহেতু বনলতা এক্সপ্রেসের প্রসঙ্গ চলে এলো, প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বনলতা এক্সপ্রেস। আপনার আসলে কি মনে হয় যে উৎসবের সেই জনপ্রিয়তাকে তানিম নূর এবং তার টিম ছাড়িয়ে যেতে পারবে এবার বনলতা এক্সপ্রেসের মধ্য দিয়ে? আমি গত পরশুই বনলতা এক্সপ্রেস নিয়ে আমার ফেসবুক প্রোফাইলে লিখেছি, এবং আমি খুবই এক্সাইটেড। আমি উৎসব দেখেছি, উৎসব দেখে আমার মানে খুব মারদাঙ্গা মুভির মাঝখানে এরকম পারিবারিক একটা রিফ্রেশিং একটা মুভি, উৎসব। আমার মনে হয় দর্শক আবারও মাঝখানে যে ভাটাটা পড়েছিল
সেখানে আমার মনে হয় দর্শক আর একটু রিলিফ পাবে। মানে উৎসবের পরে বনলতা এক্সপ্রেস, শুধুমাত্র বনলতা এক্সপ্রেস না, যতগুলো আরো যে মুভি কাজগুলো আসছে আসছে, আমাদের, হ্যাঁ। এবং আমার কাছে মনে হয়েছে যে এইবারের ঈদটা একদম পুরা সিনেমার একটা সমারোহ থাকবে, মানে সিনেমার একটা ভাইব থাকবে। রিসেন্টলি আপনার আরেকটি কাজ দেখে আমরা সবাই ভীষণভাবে মুগ্ধ হয়েছি, ঢাকা 26। এবং অনেকেই বলছেন যে এইখানে যে আসলে আপনি যে চরিত্র, রানার চরিত্রে আপনি অভিনয় করেছেন, দুর্দান্ত অভিনয়, আসলে অনেকেই বিস্মিত হয়েছে যে এত চমৎকার একটা চরিত্রে আপনি এবং অ্যান্টি চরিত্রে আপনি অভিনয় করেছেন। এবং কোনো অ্যান্টি চরিত্রে যে আপনি কতটা বিধ্বংসী হতে পারেন সেটা আবারও আপনি প্রমাণ করেছেন, এটা অনেকেরই মতামত। এ বিষয়ে আপনার কি বলার আছে? ব্যক্তিগত জীবনে কিন্তু আমি এতটা বিধ্বংসী আসলে না, বিধ্বংসী না, সেটা আপনার সাথে কথা বলে বুঝতে কিন্তু পারছি আমি। চরিত্র হয়ে ওঠা তো আসলে অভিনেতার তাই তো বলে এটা ধর্ম। এতটা এবং ওইটাই ধরেন, আমাকে আমার এক বন্ধু, আমার গ্রামেরই বন্ধু আনন্দ, আমার প্রাইমারি স্কুলের ফ্রেন্ড, ও আমাকে ওর বাচ্চা আমাকে দেখলেই বলে যে এই লোকটা তোমার বন্ধু কেন? তো ও বলছে যে কেন? বলে লোকটা খারাপ লোক। খারাপ লোক, এই যে কমপ্লিমেন্ট, মানে ও বিশ্বাস করতে শুরু করেছে যে ওটাই মানে আপনি। ওটাই আমি। তো অভিনেতা তো তাই আসলে। সো ঢাকা 26-এ তার ব্যতিক্রম হয়নি আসলে। এবং ঢাকা 26-এ প্রসঙ্গ যখন এলো, অ্যালেন শুভ্রের প্রসঙ্গে একটু আসতে চাই। তাকে নিয়ে আসলে কি বলবেন? তিনি তো দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন এবং দীর্ঘদিন ধরে কাজ করার পরেও অনেকেই তাকে আন্ডাররেটেড বলে আখ্যায়িত করেন। এটা কি আসলে কার ব্যর্থতা আপনার কি মনে হয়? ইন্ডাস্ট্রির ব্যর্থতা, নাকি অ্যালেন শুভ্ররও নিজের কিছুটা আসলে খামখেয়ালিপনা আছে, সিরিয়াসনেসের কিছুটা অভাব আছে? কি বলার আছে? আসলে আমি তো শুভ্রর সাথে ওইরকম ভাবে ব্যক্তিগতভাবে খুব মিশিনি, কাজের থ্রুতে ওর সাথে আমার পরিচয়। অভিনেতা হিসেবে কিন্তু শুভ্র খুবই ভালো, অ্যালেন শুভ্র। দারুণ। ওর এর আগেও অনিমেষদার একটা খুব ভালো একটা কাজ আমি দেখেছিলাম। তারপর আদনান আল রাজীবের একটা কাজ করেছিল, সেখানেও খুব ভালো অভিনয় করেছে। অভিনেতা হিসেবে খুবই দারুণ। এখন ব্যাপারটা হচ্ছে যে অভিনেতা হয়ে উঠতে গেলে পাংচুয়াল হয়ে ওঠাটা খুব জরুরি। সেটা যদি ওর কমতি থাকে, আমার মনে হয় সেই গ্যাপটা পূরণ করা উচিত। আমি জানি না, কিন্তু যদি এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় ওর আরো বেশি বেশি কাজ করা দরকার, এবং ইন্ডাস্ট্রি ওকে মিস করবে আমার মনে হয়, অ্যালেন শুভ্রর মতো অভিনেতা। এবং ঢাকা 26-এ আপনার চরিত্রের একটা কথা আছে যে আমি লেখাপড়া না জানলেও রাজনীতিতে কিন্তু হেডমাস্টার লেভেলের, এই কথাটা আপনি বলেছেন। তো ব্যক্তি জীবনে কি আসলে রাজনীতিতে আপনার সক্রিয় হবার ইচ্ছে আছে বা কোনো সম্ভাবনা আছে? মনে হয় না, কিন্তু আমরা কোনো না কোনো ভাবে মানে পরোক্ষভাবে তো আমরা কেউ না কেউ রাজনীতির সাথে কিন্তু জড়িত আছি, পরোক্ষভাবে, একেবারে প্রত্যক্ষভাবে কেউ না করলেও। কিন্তু আমার 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 মনে হয় না যে এরকম কোনো ইচ্ছা আমার আছে। আমি অভিনয় করব, নির্মাণ করব। এবং নতুন সরকারের কাছে আসলে একজন অভিনেতা হিসেবে বা নির্মাতা হিসেবে আপনি কি প্রত্যাশা রাখছেন, কি পরিবর্তন দেখতে চান? অবশ্যই আমি এই প্রথমে বলবো যে আমাদের ইন্ডাস্ট্রির কাজের পরিবেশটা ঠিকঠাক থাকুক, হ্যাঁ। এবং সেটা মানে খুব জলদি অ্যাসিওর করা উচিত, এবং শিল্পীদের সেই সম্মানটা থাকুক। এটা যে সরকারই আসবে তার কাছেই একই রকম কথা থাকবে আমার। সত্যি আমাদের সবার কথা, মনের কথা আসলে একই। আরেকটা নতুন প্রসঙ্গে একটু কথা বলতে চাই। কিছুদিন আগে দেখেছি আপনাকে গিটার হাতে, আপনি গিটার কিনছেন, কারণ আপনি দারুণ গান করেন, এটা তো আমরা জানি। তো এই নতুন করে গিটার কেনার বিষয়টা কেন? বিশেষ কোনো পরিকল্পনা কি হচ্ছে? গিটার, আমি এর আগেও গিটার কিনেছিলাম, মানে অনেক ছোটবেলায় গিটার কিনেছিলাম। গিটার শেখার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আচ্ছা। আমি ভীষণ রকম, আপনি এই যে অভিনেতা হিসেবে বা নির্মাতা হিসেবে আমার গুণগান করছেন অনেক, কিন্তু আমি আসলে ভয়ঙ্কর লেভেলের ফাঁকিবাজ। ধরেন গান তো এটা আমি আসলে শিখিনি, কিন্তু যা শুনতে শুনতে ওইরকম ভাবে হয়ে ওঠা। আর গিটার শেখার শখ ছিল, কিন্তু সেটা ওই ফাঁকিবাজির কারণে হয়নি। রিসেন্ট আমার কাছে, এবং আমার একটা জিনিস হলো যে ধরেন আমার আজকে মনে হলো যে আমি এটা হব, এটা কিছু একটা করবো, ওই খানিকটা সময়ের জন্য আমি খুব এক্সাইটেড থাকি, কিন্তু সেটা আবার পরে নষ্ট হয়ে যায়। অভিনয় বা নির্মাণ ছাড়া অন্যান্য যে ব্যাপারগুলো, সেগুলো খুব হুট করে মাথায় আসে, হুট করে চলে যায়। সো হঠাৎ করে আমি উনিও খুব ভালো মিউজিশিয়ান, অন্তু দাস, ওনাকে নিয়ে গিয়ে আমি গিটারটা কিনেছি। আচ্ছা। ওনার কাছে টুংটাং করা শুরু করছি আর কি। কতদিন নাগাদ শিখে ফেলবেন? গিটার কতদিন নাগাদ শিখতে পারবো এটা বলা খুব মুশকিল, কারণ আমাকে যে কাজ দেয়া হয়েছে, হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আমি সেটাও এখন প্রপারলি করতে পারিনি। জাস্ট ট্রাইং, দেখা যাক। কারণ নেক্সট ইন্টারভিউতে বা নেক্সট আড্ডাবাজিতে আপনার থেকে গিটার সহ একটা গানও শুনে নেব, সেই প্রত্যাশা তো রাখতেই পারি। আচ্ছা, ঠিক আছে। এবং গত মাসে প্রয়াত কিংবদন্তি আমাদের
প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদের মৃত্যুবার্ষিকী ছিল এবং আরেকজন গুণী অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুবার্ষিকী ছিল, এবং আজ 2 মার্চ আরেকজন প্রিয় অভিনেতা গুণী অভিনেতা কিংবদন্তি গোলাম মোস্তফার জন্মদিন। আসলে তাদের অভাব আপনি কতটা বোধ করেন, বা কোনোভাবে কি আসলে সেটা পূরণ করা সম্ভব কখনো? আমার কাছে মনে হয় যে এক একজন শুধু অভিনেতা না, যে যেখানে এক্সপার্ট সে সেইখানটাতেই এক্সপার্ট, সে নিজে এককভাবে সেটা পূরণ করা খুব টাফ হয়ে যায়। হয়তোবা আর একজন ওখানে দাঁড়িয়ে যাবে, কিন্তু কারোর মতো হয়ে ওঠা, যেমন হুমায়ুন ফরিদি আমার আইডল, হ্যাঁ ওনার মতো আরেকজন হয়ে ওঠা এটা সম্ভব না আমার কাছে মনে হয়। আহমেদ রুবেল সে আরেকটা পিলার মনে হয় আমার তাকে, তার মতো করে আরেকজন হয়তো আলাদা আরেকজন হবে। তাদের অভাব, বা গোলাম মোস্তফা স্যারের কথা বললেন, এদের অভাব কোনোদিন পূরণ হবার না আমার কাছে মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে আমরা তো তাদেরকেই অনুসরণ করি, কাজ করে যাচ্ছি, অন্ততপক্ষে তাদের মতো না হলেও তাদের পায়ের ধুলোটা যেন হতে পারি। সত্যি সত্যি আমাদের ভালোবাসার প্রিয় মানুষগুলোকে আমরা স্মরণে রাখতে চাই, ভালোবাসায় রাখতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। তাদের কাজগুলো যেন বেঁচে থাকে এবং নতুন প্রজন্মের কাছে আমরা ছড়িয়ে দিতে পারি। এবার একটু ভিন্ন ভিন্ন আরও বেশ কিছু প্রসঙ্গে আপনার সাথে গল্প করব। একবার একটা আড্ডায় আপনি বলেছিলেন যে 3 বেলাই আপনার ভাত খেতে হয়, বা ভাত আপনার ভীষণ পছন্দের একটা খাবার, না হলেই চলে না। তো আর কি কি পছন্দের খাবার আছে আপনার? কি কি খেতে পছন্দ করেন? আমার অনেক প্রিয় খাবারের লিস্টে অনেক আছে, কিন্তু শারীরিক সমস্যার কারণে অনেকগুলো বাইন্ডিংস আমার আছে। আমি অনেক কিছু খেতে পারি না চাইলেও, চোখের সামনে অনেক কিছু থাকে কিন্তু একটু একটু করে খেতে হয় আর কি। তবে আমি খুবই পছন্দ করি এগুলো, মানে বলবো, হ্যাঁ অবশ্যই। শুটকি ভর্তা আমার খুব প্রিয়। আচ্ছা, বাহ। পাতলা মুসুরির ডাল আমার খুব প্রিয়। হ্যাঁ, পান্তা ইলিশ আমার প্রিয়। পুরো একেবারে বাঙালি খাবার একদম যাকে বলে। এই তো। চমৎকার। আপনার পারিবারিক নাম রিপন চন্দ্র সরকার, সেখান থেকে সরকার রৌনক রিপন হয়ে ওঠার গল্পটা আসলে কি? এটা রৌনকটা হচ্ছে থিয়েটার থেকে, কারণ আমার থিয়েটারে অনেকগুলো রিপন ছিল। ও 4-5 জন রিপন ছিল, তখন ওই রৌনক নামটা যোগ করা হয় আর কি। এবং আমার নামের যেহেতু টাইটেল সরকার, ওইভাবেই সরকার রৌনক রিপন। এবং গল্পে গল্পে যেমনটা শুনছিলাম যে আপনার বাড়ি তো গাজীপুরে কালিয়াকৈরে, কিন্তু আপনার জন্ম বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। তো ছোটবেলার আসলে সব জায়গা মিলিয়ে কি কি স্মৃতি এখন মনে পড়ে আপনার? লক্ষ লক্ষ, কয়টা বলবো, প্রচুর। খুব মেমোরেবল কোনো ঘটনা বা স্মৃতি? আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার একটা দাগ, কাটা একটা, হ্যাঁ একটু দাগ দেখতে পাচ্ছি। আমি নারকেল গাছে উঠেছিলাম, ডাব পাড়ার জন্য ডাব গাছে উঠেছিলাম, ওইখান থেকে পড়ে গিয়ে এই স্মৃতিটা আমি কেন দেখাই, কারণ আমার কাছে ভালো লাগে যে আমি খুব বাদর টাইপের ছিলাম, এটা আমাকে বারবার মনে করিয়ে দেয়। এটা সুইটেবল কিনা জানি না মেমোরি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সুইট মেমোরি না, আমার কাছে মনে হয় যে এটা আমাকে মনে করায় দেয় অনেক। তো এটা কি নিজেদের গাছে ডাব ছিল নাকি অন্য কারো বাড়িতে গিয়ে অন্য কোনো বাড়ি চুরি করে উঠতে গিয়ে? তাহলে ভালোই দুষ্ট ছিলেন আপনি ছোটবেলায়। এখনো। একটু বন্ধুদের গল্প আসতে চাচ্ছি। এসএসসির পর যতটুকু আমি শুনেছি যে আপনার এক বন্ধুর সহযোগিতায় আপনি শিশু সংগঠন ক্রান্তি খেলাঘর আসরে যোগ দিয়েছিলেন। তখন আসলে জীবন নিয়ে কি স্বপ্ন দেখেছিলেন? কি মনে হয়েছিল বড় হয়ে কি হতে চেয়েছিলেন? কোনো স্বপ্ন দেখিনি সত্যি? একদমই। জাস্ট যখন আমি লেখাপড়ার ক্ষেত্রেও সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, ব্যারিস্টার হতে চায়, আমার এরকম হতে চাওয়ার গল্প নাই, ছিল না। আমার কাছে মনে হয়েছে যে আমি চলছি, আমাকে পথ চিনিয়ে দিবে। এবং আমি যখন খেলাঘরে ঢুকি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি 1998 সালে, 3 মাসের একটা গ্যাপ আছে, রেজাল্ট হয়নি, কি করব। তখন আমার বন্ধু আব্দুল কাদির রনো, ও এখন দেশের বাইরে আছে, ইউএসএতে আছে, তো ও আমাকে বলছিল যে তুই আমাদের সাথে খেলাঘরে যোগ দিতে পারিস, নারায়ণগঞ্জের ক্রান্তি খেলাঘর আসর। তো আমি বললাম যে ঠিক আছে যাই, আমি একটু আড্ডা মারবো, এই কারণে আমি খেলাঘরে গেলাম। খুব আড্ডা প্রিয় মানুষ। খুব আড্ডা প্রিয় মানুষ, আমি ছোটবেলা থেকে এরকম। তো গিয়ে দেখলাম যে অনেক বাচ্চা, কিন্তু আমরা বড় একটু, ওরা নাচে, কেউ গান গায়। তো আস্তে আস্তে ওইখানে একটু কিছুদিন খেলাঘর করলাম। 2 বছরের মতো খেলাঘর করার পর আমার কাছে হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে আর না করি। আচ্ছা, তারপর আবার বেরিয়ে গেলাম বলতে আমি খেলাঘরের সাথে এখনো যুক্ত আছি, মনের দিক থেকে আছি, সক্রিয়ভাবে নেই। তারপর গ্যাপ থাকার পরে নারায়ণগঞ্জে ঐকিক থিয়েটার, আমি যেখান থেকে আমার হাতে খড়ি, অসিত কুমার, উনি এখন নেই, উনি আমার মঞ্চগুরু,
ওনার সাথে আমি কাজ করেছি, কিন্তু সেখানে আমাকে নিয়ে গেছে একটা গল্প আড্ডা, এরকম গান শুনেই শহীদ মিনার থেকে আমার এক বন্ধু সাফায়েত আলম সানি আর হচ্ছে বিপ্লব, যে আমাদের উইকিকে আমি উইকিকে যেতে চাইতাম, যে তোমাদের ফ্লোরে যেতে চাই, সেটাও মানে চাওয়া আর কি, জাস্ট ওইরকম কিছু নাই মাথায়। তারপর ওই খেলাঘরে থেকে ওই যে উইকিকে ওদের সাথে আমি গেলাম, যাওয়ার পর ওই ফ্লোর থেকে উইকিকে জার্নি শুরু হলো। তখনও মনে হয় আমি ওই সপ্তাহে 1-2 দিন যাই, ফাঁকি দেই, কিন্তু হঠাৎ করে কেন যেন একটা ফ্লোরের প্রতি একটা প্রেম তৈরি হলো, যে এটা তো একটা পরিবার আসলে থিয়েটার, মজা। তো আমি ওটা মজা হিসেবে, সেই নেশায় একবার চলে গেলে আসলে আর বেরোনো যায় না। ওই মজাটা নিলাম, ওই মজাটাই যে ঢুকলাম, তারপরে আর ওই যে ঢুকেছে আর বের হওয়া হয়নি। এবং মঞ্চ এবং পথনাটক করার পরে যতটুকু আমি জানি 2007 সালে আপনি প্রথম টিভি নাটকে অভিনয় করেছিলেন। সেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াবার সেই অনুভূতি, অভিজ্ঞতা কি মনে আছে? অবশ্যই মনে আছে। একটু শুনি। কাঁপছিলাম, ভয়ে, নার্ভাসে? নার্ভাস তো ছিলামই, তবে আমি যখনই যে কাজটা করতে গিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এটা আমি খুব মনোযোগ দিয়ে করব। আমি কোনো সিনিয়র আর্টিস্টের সামনে আমি সম্মান রেখেই বলছি। আমি ধরেন অনেক বড় অভিনেতা হলে কি হয়, যে কাঁপাকাঁপি গলা দিয়ে তো আওয়াজ বের হয় না, কিন্তু আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয়েছে তার সাথে আমি প্লে করব। আচ্ছা, সে প্লে করবে, সে অ্যাকশন দিবে, আমি তার রিয়াকশনটা দিব, এন্ড ইটস মাই জব। আমি সেটা করেছি, সেই ভয়টা আমি কখনো পাইনি। কিন্তু ক্যামেরা ভীতি আমার ছিল, যে এইটা আবার কি, অ্যাকশন বললেই আমার রিয়াকশন শুরু হয়ে যেত। সো ওই অভিজ্ঞতা এখনো মনে পড়ে, বাট এখন ঠিকঠাক। আপনার কিছু কাজ নিয়ে একটু শুনবো। মহানগর 2, কারাগার 1-2 সহ আলোচিত বেশ কিছু কন্টেন্টে আপনার কাজ আমরা দেখেছি এবং মুগ্ধ হয়েছি। তো সেদিক থেকে একটু প্রত্যাশা জায়গা থেকে জানতে চাও যে সামনে আর কি এক্সাইটিং কাজ আসতে যাচ্ছে এই বছর, কি পাবো আমরা ঈদের সময় বা ঈদের পরবর্তী সময়ে? ঈদে তো ওই যে সিনেমার কথা বললাম, বলছিলেন। শেখর প্রসন্ন রহমানের, এটা আসতেছে। একটা টেলিভিশন ফিকশন করেছি অভিমান, সেতু আরিফের। শাহ মোহাম্মদ রাকিবের আজান নামে একটা কাজ করেছি। আপাতত এগুলো ঈদে আসছে, আর ঈদের কাজ করছি, চলমান কাজ এখনো হচ্ছে, এখনো চলছে, আরো বেশ কিছু অভ্র নামের কাজ। একটা কাজ করছি। এই কাজগুলোর মধ্যে কোন কাজটি নিয়ে আপনি বেশ আশাবাদী, প্রত্যাশা রাখছেন? সবগুলোই, কারণ আমি যেহেতু বেছে কাজ করি, আশাবাদী বলি আমি সবগুলো। মানে যদি আমি ভালো না লাগে তাহলে আমি সেই স্ক্রিপ্ট করি না, একদম স্ট্রেট না করে দিই যেটা আমি করছি না। ওকে, 4টা কাজই খুব ভালো কাজ হচ্ছে। এবং অভিনয়ের পাশাপাশি বরাবরই আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা সঞ্চার করেছেন। সেদিক থেকে একটু জানতে চাইছি যে আসলে এই অভিজ্ঞতাগুলো একজন অভিনেতা রৌনককে আসলে কি করে গড়ে তুলেছে বা কতটা সমৃদ্ধ করেছে? অবশ্যই ওইটা খুবই পরিপূরক ছিল আমার জন্য, কজ অফ সহকারী পরিচালকের কাজ। সে কিন্তু অন্যান্য কাজ করার পর সে কিন্তু মনিটরেই থাকে ডিরেক্টরের সাথে, এবং অনেকের অভিনয় কিন্তু সে দেখছে, এক্সপ্রেশন থেকে শুরু করে সবকিছু, এই যে জার্নিটা। হ্যাঁ, এবং এই জার্নিটা দেখাটা, যে কারণ আমি যখন ছোট ছিলাম তখন তো সরাসরি পারতাম না, আস্তে আস্তে স্যার আমাকে সরাসরি একটা শিখিয়েছেন। তো ওই দেখতে দেখতে ওই ধ্যানে থাকতে থাকতে ওইটা মানে আপন জ্বালা গাছের মতো, জল দিতে হয়নি, আপনিই বেড়ে উঠেছে। আমার কাছে মনে হয়েছে যে আমি ওই নির্মাতা হয়ে ওঠে এবং অভিনেতা হয়ে ওঠার পেছনে ওই সহকারী পরিচালক হিসেবে কাজ করাটা আমার জন্য অনেক মানে ছিল আর কি। এবং আরেকটি গল্প তো আমি শুনতেই চাই, আপনার বাবার থেকে আপনি টাকা নিয়ে প্রথম নাটক নির্মাণ করেছিলেন, রোদের অর্কেস্ট্রা। সেই অভিজ্ঞতা একটু শুনতে চাই, স্মৃতির কথা শুনবো। সেটা হচ্ছে তখন 2011 সালের দিকে। আমি তখন সহকারী পরিচালক হিসেবে কাজ করা ছেড়েই দিয়েছি। আচ্ছা। তো যে কোনো কারণে আমি খুব মানে মন খারাপ ছিল আমার, যে কোনো একটা ইস্যুটা আমি বলতে চাই না এখন। তখন আমার একটা জেদ হলো যে আমি ডিরেকশন করব, কিন্তু ডিরেকশন করতে গেলে, একটা প্রোডাকশন বানাতে গেলে তো টাকা লাগে। বাবাকে আমি বললাম যে বাবা, আমি এর আগে আমি একটু ছোট্ট করে বলিনি, আমি কিন্তু সরকারি চাকরি করতাম। আচ্ছা, সেই সরকারি চাকরিটা কোন বছর থেকে কোন বছর পর্যন্ত? আমি 14 মাস করেছিলাম, 2006 থেকে করেছিলাম, 5 থেকে 14 মাস করেছিলাম মাত্র। যাই হোক, কিন্তু আমি তখন থিয়েটারে কাজ করি। আচ্ছা। তো বাবাকে বললাম যে বাবা, আমি নাটক বানাবো। বললো যে তাহলে আমি হ্যাঁ, নাটক বানাবো আমি, তো আমার টাকা লাগবে। বাবা রাজি হলেন, কিন্তু ভাইরা প্রথম রাজি না বলতে, লাইফ ওই যে সবাই তো অনেক একটা থাকে যে আনসার্টেন লাইফ, চাকরি তুমি ছেড়েই দিয়েছি এর আগে, বকাবকি করেছো, এবং সবাই বলছে যে টাকা পয়সাগুলো নষ্ট করে ফেলবে। তখন বাবা বললো যে টাকা পয়সা নষ্ট করুক, নষ্ট করলে একদিন বুঝবে টাকার মর্মটা কি, ওকে তোমরা টাকা দাও।
এই যে আমাকে টাকা দিল, আমি প্রথম নাটক নির্মাণ করলাম এবং রোদের অর্কেস্ট্রা নাটকের জন্য কিন্তু আমি চালনী রমে বিশেষ সম্মাননাও পেয়েছিলাম 2012 জি সালে। জি জি, কি সুন্দর একটা স্মৃতি বলছেন। এবং গত 18ই ফেব্রুয়ারি ছিল আপনার সেই বাবার মৃত্যুবার্ষিকী। আসলে প্রায় এক যুগ হয়ে গেছে আপনার পাশে আপনার বাবা নেই, আপনার কাছে নেই, চাইলেই সেই আবদারটাও আপনি এখন আর করতে পারেন না। জীবনের কোন কোন মুহূর্তে আসলে বাবাকে খুব বেশি মিস করেন? সবসময়, এখনো। বাবা আমার ভীষণ ভালো একজন বন্ধু এবং মানে মাথার উপর বটগাছ না থাকলে যেটা হয়, আমি খুবই মিস করি। মাকেও মিস করি, বাবাকেও মিস করি এবং এখন মানে বিভিন্ন সময় খুব প্রেশার ফিল করলে আমি বাবাকে দেখতে পাই, কথা বলি। বাবা আমার অনেক বড় একটা স্ট্রেংথ। জি জি। এবং আমি এই যে কথা বলছি বা আজকে মাছরাঙায় আপনাদের সামনে কথা বলছি, মাছরাঙায় এসে বসে কথা বলছি বা নির্মাণ করছি বা অভিনয় করছি, আমার এই অনুপ্রেরণা আমার বাবা। খুব সুন্দর। এবং আপনি এভাবে ভালো ভালো কাজের মধ্য দিয়ে নিজেকে সবসময় আসলে আমাদের কাছে রাখবেন, সেটাই প্রত্যাশা করছি। নিশ্চয়ই তারা আছেন, আপনাকে দেখছেন, তাদের ভালোবাসা দোয়ায় আপনি আছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিনোদন সারাদিনে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ অনেক। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকদের বলবো যে আমাদের দেশে খুব ভালো ভালো কাজ হচ্ছে, ভালো ভালো কন্টেন্ট মেক করছে, আমাদের দেশে অনেক ভালো নির্মাতা আছে, আমাদের অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে। আপনারা অবশ্যই বাইরের কাজ দেখেন, সেটা এক্সপিরিয়েন্স, বাট নিজেদের কাজগুলো দেখেন এবং আমাদেরকে উৎসাহিত করেন। আমরা কিন্তু আপনাদের জন্যই কাজ করি। ধন্যবাদ আপনাদের। আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকেও।